আসসালামু আলাইকুম। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি শেষের কবিতা নিয়ে একটু গভীর আলোচনা করতে বসেছি। হ্যাঁ, শেষের কবিতা মানে শুধু একটা প্রেমের গল্প তো নয় এটা, তাই না? একেবারেই না। আমাদের হাতে যে সারসংক্ষেপ আছে সেটা দেখলেই বোঝা যায় এর ভেতরে বুদ্ধিদীপ্ততা, আত্মোপলব্ধি, দর্শন অনেক কিছু মিশে আছে। ঠিক তাই। ১৯২৮ সালে প্রকাশিত। ভাবুন, সেই সময়ে দাঁড়িয়ে প্রেম সম্পর্ক, ব্যক্তির স্বাধীনতা, আত্মমর্যাদা এইসব ধারণা নিয়ে রবীন্দ্রনাথ কতটা আধুনিক চিন্তা করেছেন। হুম, প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয় এই উপন্যাস। নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে চরিত্রগুলো দিয়ে শুরু করা যাক। অমিত রায়, অক্সফোর্ড ফেরত, খুব স্মার্ট, আধুনিক। হ্যাঁ, আর অন্যদিকে লাবণ্য, জ্ঞানী, খুব সংবেদনশীল আর আত্মসচেতন একজন নারী। এদের পরিচয় তো শিলংয়ে, তাই না? হ্যাঁ, শিলংয়ে। আর সেখানেই কিন্তু ব্যাপারটা জমে ওঠে। অমিতের ওই কথার পিঠে কথা, ওই রসবোধ। আর লাবণ্যের ওই শান্ত গভীর অন্তর্দৃষ্টি, দুটো যেন একেবারে ভিন্ন মেরুর। একদম। কিন্তু সেটাই মিলিয়ে দেয় তাদের। একটা তীব্র বুদ্ধিবৃত্তিক টান, একটা আত্মিক সংযোগ তৈরি হয়। এটা সাধারণ প্রেম বা আকর্ষণের থেকে অনেক বেশি কিছু। ঠিক, মনে হয় যেন দুটো মন কথা বলছে। অনেকটা তাই। কিন্তু এত গভীর সংযোগ, তারপরেও সম্পর্কটা সহজ পথে এগোলো না। মূল সমস্যাটা কোথায় হলো আসলে? এইখানেই তো উপন্যাসের আসল মজাটা। মানে ওরা নিজেরাই, বিশেষ করে লাবণ্য, খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে তাদের এই বিশেষ সম্পর্কটা, এই যে মনের মিল, এটা প্রতিদিনের সাংসারিক জীবনের জন্য হয়তো নয়। আচ্ছা। এটা যেন একটা, কি বলবো, মনের কবিতা, যা ভাবনার জগতে খুব সুন্দর, খুব মূল্যবান, কিন্তু বাস্তব জীবনে নিয়ে এলে। এর মাধুর্যটা হয়তো থাকবে না। হ্যাঁ, সেটাই। লাবণ্য বুঝতে পারে সে অমিতের কল্পনার নারী হিসেবে যতটা ঠিকঠাক, তার আটপড়ে জীবনের সঙ্গী হিসেবে হয়তো ততটা নয়। তার মানে লাবণ্য জেনে শুনেই সরে আসে নিজের সম্মান বা সম্পর্কের গভীরতা বাঁচানোর জন্য। অনেকটা সেরকমই। সে বুঝতে পারে অমিতের ভালোবাসাটা ঠিক এক জায়গায় স্থির থাকার মতো নয়। সেটা সবসময় নতুন কিছু চায়, নতুন রূপে প্রকাশ পেতে চায়। হুম। আর সেই পরিবর্তনের সাথে তাল মেলানো বা সবসময় অমিতের কল্পনার প্রতিমা হয়ে থাকা লাবণ্যের পক্ষে সম্ভব নয়, বা হয়তো সে সেটা চায়ও না। তাই সে সম্পর্কটাকে একটা বাস্তব পরিণতির দিকে নিয়ে যায় না। এটা কি ত্যাগ, নাকি অন্য কিছু? ত্যাগ ঠিক বলা যায় না, বরং সম্পর্কটাকে তার নিজের জায়গায়, নিজের উচ্চতায় বাঁচিয়ে রাখার একটা চেষ্টা, এক গভীর উপলব্ধি। আর অমিত, অমিতের কি হলো? সে তো শেষমেশ কেতকী বোসকে বিয়ে করে। কেতকী তো বেশ বাস্তববাদী একজন নারী, তাই না? হ্যাঁ, কেতকী অমিতের পুরনো প্রেম, এবং অনেক বেশি বাস্তববাদী। অমিতের জীবনে এই দিকটাও তো ছিল। মানে কোন দিকটা? মানে একদিকে সে ভাবুক, রোম্যান্টিক, অন্যদিকে সে সমাজ, স্থিতিশীলতা এগুলোও চায়। লাবণ্যের সাথে তার সম্পর্কটা ছিল ভাবনার জগতের, মননের আকাশে ওড়ার মতো। আর কেতকীর সাথে? কেতকীর সাথে সম্পর্কটা মাটির পৃথিবীর, জীবনের প্রতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকে আসা। এটাকে আপোষ বা পরাজয় না বলে জীবনের বাস্তবতাকে মেনে নেয়া বলাই ভালো। তাহলে এই উপন্যাসের মূল ভাবনাটা কি দাঁড়াচ্ছে? এটা কি প্রেমের ব্যর্থতার গল্প? না না, ব্যর্থতা একেবারেই নয়। রবীন্দ্রনাথ আসলে প্রেমের বহুমাত্রিকতা দেখাচ্ছেন। কত রকমের প্রেম হতে পারে, তার কত রকম পরিণতি হতে পারে। প্রেম মানেই যে কেবল আবেগ বা অধিকারবোধ নয়, তার সাথে সম্মান, বুদ্ধির সংযোগ, দার্শনিক উপলব্ধি, কত কি জড়িয়ে থাকে। আর তিনি এই ধারণাকেও প্রশ্ন করছেন যে সব প্রেমকেই বিয়েতে সম্পূর্ণ হতে হবে। একদম। সব প্রেম কি বিয়েতে পূর্ণতা পায়? নাকি কিছু প্রেম এই রকম ত্যাগ, উপলব্ধি বা স্মৃতিচারণের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয়? শেষের কবিতা এই গভীর প্রশ্নগুলোই তুলে ধরে। তার মানে সম্পর্কের সাফল্য বা ব্যর্থতা শুধু একসাথে থাকা বা না থাকা দিয়ে মাপা যায় না। কিছু সম্পর্ক হয়তো তাদের নিজস্ব উচ্চতায়, মানে মননের জগতেই পূর্ণতা পায়। ঠিক। ভালোবাসা মানে তো সবসময় একসাথে ঘর করা নয়। একে অপরের সত্তাকে সম্মান করা, সেই সম্পর্কের স্মৃতিকে বাঁচিয়ে রাখা, এটাও ভালোবাসা। অমিত আর লাবণ্যের শেষ চিঠিগুলো পড়লেই সেটা বোঝা যায়। হ্যাঁ, ওদের সম্পর্কটা শেষ হয়েও যেন শেষ হয় না, একটা রেশ থেকে যায়। একটা চিরকালীন অনুরণন। তাহলে বোঝাই যাচ্ছে শেষের কবিতা শুধু প্রেমের উপন্যাস নয়, এটা একই সাথে মনস্তাত্ত্বিক, দার্শনিক একটা লেখা।
প্রেম, বাস্তবতা, কল্পনা, আত্মসম্মান সব মিলিয়ে একটা অসাধারণ সৃষ্টি। নিঃসন্দেহে বাংলা সাহিত্যের জায়গাটা সত্যিই খুব আলাদা। পাঠককে বারবার ভাবায় প্রেম আসলে কি, এর গভীরতা কোথায়, সম্পর্কের মানে কি। এই আলোচনাটা করতে করতে একটা প্রশ্ন মনে এলো। আচ্ছা, যে প্রেম বাস্তবে মেলে না কিন্তু মনের গভীরে বা বুদ্ধির জগতে বেঁচে থাকে, তাকে কি আমরা অসম্পূর্ণ বলবো, নাকি তার পূর্ণতাটাই অন্য ধরনের? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা হয়তো পাঠকের ভাবনার জন্যই রেখে দেওয়া ভালো, কি বলেন? হ্যাঁ, তাই থাক। এই নিয়েই না হয় ভাবা যাক।